বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে আজ আমরা আলোচনা করবো তোমরা যারা মাধ্যমিক 2026 পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য ভূগোলের আঞ্চলিক পাঠ, অর্থাৎ আমাদের ভারতবর্ষ যে পার্টটা রয়েছে সেই ভারতের যে ইম্পর্টেন্ট পার্টগুলো রয়েছে সেই পার্টের মধ্যে একটা ইম্পর্টেন্ট অংশ যেটা হচ্ছে 5 মার্ক কোশ্চেন। আমরা সবাই জানি যে আমাদের প্রাকৃতিক ভূগোল থেকে 5 মার্কের দুটো প্রশ্ন লিখতে হয় এবং আঞ্চলিক ভূগোল থেকে আমাদের 5 মার্কের দুটো প্রশ্ন লিখতে হয়। আমরা এর আগের ভিডিওর আলোচনায় প্রাকৃতিক ভূগোল থেকে ইম্পর্টেন্ট 5 মার্কের প্রশ্ন বলেছি এবং সেখান থেকে কি কি চালাকিগুলো আছে, কোন চ্যাপ্টার বাদ দিলেও কোনো সমস্যা নেই সে বিষয় নিয়ে আলোচনা করেছি এবং ইম্পর্টেন্ট সাজেশন তোমাদের জন্য শেয়ার করে দিয়েছিলাম। যারা দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে লিংক থাকবে, সেখান থেকে তোমরা সেই প্রশ্নগুলো এবং সেই টিপসগুলো দেখে নিতে পারো। আজকের আলোচনায় আমরা আলোচনা করব আমাদের আঞ্চলিক ভূগোল বা অর্থনৈতিক ভূগোল যে যাই বলো সেই পার্টটা নিয়ে। তো স্বাভাবিকভাবে আমরা আলোচনায় প্রবেশের আগেই তোমাদের বলবো যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখো যাতে এরকম আরো ইম্পর্টেন্ট ভিডিও তোমরা দেখতে পারো। তো প্রথমেই আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, দেখো আমাদের আঞ্চলিক ভূগোলের মধ্যে মূল যে বিষয় রয়েছে সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়া অর্থাৎ ভারত। তো এই ইন্ডিয়ার দুটো অংশ আছে, তোমরা যদি লক্ষ্য করে দেখো বইয়ে, তো একটা হচ্ছে প্রাকৃতিক অংশ এবং আরেকটা হচ্ছে অর্থনৈতিক অংশ। প্রাকৃতিক অংশের ভেতরে কি কি রয়েছে দেখো, প্রাকৃতিক অংশের ভেতরে রয়েছে আমাদের ভূপ্রকৃতি, আমাদের জল সম্পদ, আমাদের জলবায়ু, আমাদের মাটি এবং আমাদের স্বাভাবিক উদ্ভিদ। অন্যদিকে আমাদের অর্থনৈতিক পরিবেশের বা অর্থনৈতিক পার্টের যে অংশটা রয়েছে তার মধ্যে কৃষি, শিল্প, জনসংখ্যা এবং ভারতের পরিবহন ও যোগাযোগ সব মিলিয়ে এই ইন্ডিয়া চ্যাপ্টারের মধ্যে কিন্তু এদিকে মোট 5টা অংশ এবং এদিকে মোট 4টে অংশ, এই মোট কিন্তু 9টা অংশ রয়েছে। তো স্বাভাবিকভাবেই তোমরা বুঝতে পারছো 9টা অংশ থেকে যদি ন্যূনতম 2টো বা 3টে করে প্রশ্ন পড়তে হয় তাও কিন্তু 3 নং 27টা বা 30টা প্রশ্ন পড়তে হয়। আমাদের পরীক্ষাতে কটা প্রশ্ন আসবে? আমাদের পরীক্ষাতে মোট 4টে প্রশ্ন আসবে, লিখতে হবে 2টো প্রশ্ন, মান হচ্ছে 5 করে অর্থাৎ 10 মার্ক। আমি আগের দিন বলে দিয়েছিলাম প্রাকৃতিক ভূগোলের মাত্র কয়েকটা প্রশ্ন, যে কটা ভালোভাবে রেডি করতে পারলে কিন্তু 10-এ 10। আজকে ঠিক একইভাবে আমি বলে দেব আঞ্চলিক ভূগোলের মাত্র কয়েকটি প্রশ্ন, যে কটা প্রশ্ন ভালোভাবে রেডি করতে পারলে কিন্তু 10-এ 10 তোমরা পাবে। কিন্তু আলোচনার মধ্যে থাকতে হবে, আলোচনাটাকে বুঝে নিতে হবে এবং সেইভাবে পড়াশোনাটা করতে হবে এবং পরীক্ষার খাতায় শেষ পর্যন্ত তোমাকে লিখে আসতে হবে, তাহলেই মিলবে কিন্তু সেই নম্বর। শুধুমাত্র গল্প শুনে গেলাম বা বুঝে গেলাম তাতে করে হবে না, অবশ্যই তোমাকে বই পড়তে হবে বা নোটস রেডি করতে হবে। নোটস দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, লিংক দেওয়া থাকবে। যে প্রশ্নগুলো বলবো বেশিরভাগ প্রশ্নেরই কিন্তু নোট ইতিমধ্যে রেডি করে ডেলিভারি দেওয়া কমপ্লিট। তো চলো আলোচনা শুরু করা যাক। এবার দেখো প্রাকৃতিক ভূগোল থেকে আমাদের যে প্রশ্ন আসবে সেরকম কোনো গ্যারান্টি নেই, তবে এখান থেকে একটা প্রশ্ন ন্যূনতম আসবে, সেটা 100% গ্যারান্টি। আর অর্থনৈতিক থেকে 2টো প্রশ্ন গ্যারান্টি সহকারে আসবে, সেটাও গ্যারান্টি। কিন্তু আর একটা প্রশ্ন যে কোথা থেকে আসবে সেটা প্রাকৃতিক দিয়েও দিতে পারে, অর্থনৈতিক দিয়েও দিতে পারে, এটাই কিন্তু ব্যাপার। অনেকে বলবে যে প্রাকৃতিক থেকে 2টো আসবে, অর্থনৈতিক দিয়ে 2টো আসবে, না, কথাটা পুরোপুরি ভুল। বা অনেকবার প্রশ্ন হয়েছে এমন যেখানে 2টো করে ডিস্ট্রিবিউশন হয়নি। হ্যাঁ, এটা নিশ্চিত যে প্রাকৃতিক থেকে একটা গ্যারান্টি সহকারে আসবে এবং অর্থনৈতিক থেকে 2টো গ্যারান্টি সহকারে আসবে। কি বললাম বোঝা গেল? আর একটা প্রশ্ন মানে 1+2 হলো, আর একটা প্রশ্ন যে কোথা থেকে আসবে তার কোনো গ্যারান্টি নেই, সেটা এখান দিয়েও আসতে পারে আবার সেটা এখান থেকেও আসতে পারে। যেমন তোমাদের উদাহরণ সহ বলে দিই, আমার হাতে এই মুহূর্তে রয়েছে 2025 সালের প্রশ্ন। 2025 সালে কি প্রশ্ন এসেছিল? আঞ্চলিক ভূগোল থেকেই বলি। প্রথমে এসেছিল ভারতের গম চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ আলোচনা করো, স্বাভাবিকভাবে কৃষি থেকে এসেছিল। দ্বিতীয় প্রশ্ন এসেছিল ভারতের কৃষ্ণ মৃত্তিকার আঞ্চলিক বন্টন সৃষ্টি এবং বৈশিষ্ট্যগুলি লেখাও, মাটি থেকে এসেছিল। তারপরটা দেখো ভারতের নগরায়নের প্রধান 5টি সমস্যা, তার মানে জনসংখ্যা থেকে এসেছিল। তারপরে দেখো ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নয়নের কারণগুলো কি কি, তার মানে শিল্প থেকে এসেছিল। মানে আগের বার অর্থনৈতিক পার্ট থেকে 3টে প্রশ্ন এসেছিল, প্রাকৃতিক পার্ট থেকে একটা প্রশ্ন এসেছিল। তো এরকম কোনো গ্যারান্টি নেই যে এখান থেকে 2টো আসবে এখান থেকে 2টো আসবে। এবার তোমাকে কি কি করতে হবে আমি সে বিষয়ে অবশ্যই বলবো। একদম চালাকি কথাটা আগে বলি, দেখো আমি প্রত্যেকটা পার্টের ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের দিয়ে দেবো, অর্থাৎ ভূপ্রকৃতি থেকে কি কি প্রশ্ন, জল সম্পদ থেকে কি কি প্রশ্ন, জলবায়ু থেকে কি কি প্রশ্ন, মাটি থেকে কি কি প্রশ্ন, স্বাভাবিক প্রত্যেকটা জায়গা থেকে। মাটি থেকে আমি এবার প্রশ্ন দেবো না, তার কারণ মাটি থেকে তোমাদের 2026 সালে প্রশ্ন আসবে না, একদম গ্যারান্টি দিয়ে বলে দিলাম, যার জন্য মাটি থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন পড়ার কোনো দরকার নেই।
আর অন্যদিকে কৃষি থেকে কি কি প্রশ্ন, শিল্প থেকে কি কি প্রশ্ন, জনসংখ্যা থেকে কি কি প্রশ্ন, আর ভারতের পরিবহন ও যোগাযোগের যে পার্টটা রয়েছে এখান থেকেও স্বাভাবিকভাবে কোনো বছর ব্রড টাইপের প্রশ্ন কিন্তু বা 5 মার্কের প্রশ্ন আসে না। যে কারণে আমি তোমাদের জন্য ভূপ্রকৃতি, জল সম্পদ, জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ, কৃষি, শিল্প এবং জনসংখ্যা এই প্রত্যেকটা পার্ট থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো শেয়ার করব। এবার আসি চালাকিতে। স্যার আপনি তো এতগুলো বলছেন, তো এতগুলো প্রশ্ন থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন যদি দুটো করে দেওয়া হয় তাও তো 10-12টা প্রশ্ন হয়ে যায়, এত প্রশ্ন কি করে পড়বো? একদম ঠিক কথা, এত প্রশ্ন কি করে পড়বো? এত প্রশ্ন পড়ার কষ্ট সহ্য করা যাবে না। তাহলে আমি তোমাদের একটা অপশন দিই। সেই অপশনটা কি? দেখো, এতগুলো চ্যাপ্টার না পড়লে মাত্র দুটো চ্যাপ্টার ভালো করে পড়ো। কি কি? কৃষি এবং শিল্প। কারণ কৃষি থেকে একটা প্রশ্ন আসবেই এবং শিল্প থেকেও একটা প্রশ্ন আসবেই। কি বললাম, বোঝা গেল? তাহলে চালাকিটা কোথায়? চালাকিটা হচ্ছে আমরা যদি কিছু না পড়ি তাহলে এই দুটো পার্ট অর্থাৎ কৃষি এবং শিল্প এই দুটো পার্টকে আমরা বেশি গুরুত্ব সহকারে পড়বো এবং কৃষি এবং শিল্প থেকে যে কয়েকটা প্রশ্ন বলবো সেই কয়েকটা প্রশ্ন একদম রেডি করে রাখতে হবে পরীক্ষার জন্য। কারণ পরীক্ষায় কিন্তু এখান থেকে একটা প্রশ্ন আসবেই, আবার এখান থেকে একটা প্রশ্ন আসবেই। গ্যারান্টি সহকারে দুটো প্রশ্ন আমাকে লিখতে হবে। আমি এই দুটো জায়গা থেকেই দুটো প্রশ্ন লিখে রেডি। আমি যদি মনে করি আমি এগুলো কিচ্ছু পড়বো না, আমার কিচ্ছু যায় আসে না, আমি এই দুটো প্রশ্ন পড়বো, এই দুটো প্রশ্ন লিখবো। এই হলো আমার চালাকি। বোঝা গেল কি বললাম? এবার আমি তোমাদের জন্য সমস্ত প্রশ্ন শেয়ার করব। কারণ অনেকে বলতে পারে যে স্যার আমি সমস্ত প্রশ্ন পড়বো, ইম্পর্টেন্ট প্রশ্ন বলবো, বা একদম পরীক্ষার আগ মুহূর্তে যখন আমরা লাস্ট মিনিট সাজেশন দেবো তখন দেখবে যে একদম বেছে 8টা-9টা প্রশ্ন কি তার থেকেও কম প্রশ্ন শেয়ার করছি, একদম হুবহু দাগে দাগে মিলে যাচ্ছে। কিন্তু এখন তোমাদের রেডি হওয়ার সময়, এখন তোমাদের পড়ার সময়, এই কারণে কিন্তু এই প্রশ্নগুলো অবশ্যই রেডি করে রাখো। এটুকু শুধু বলার। তো আর সময় নষ্ট করবো না, আমরা সরাসরি চলে যাব মূল প্রশ্ন সংকলনে, যে প্রশ্নগুলো তোমাদের জন্য আমি তুলে রেখেছি। আর যেটা চালাকিটা বললাম, কৃষি এবং শিল্প এই দুটো প্রশ্ন কিন্তু ভাইটাল। যারা একটু দুর্বল প্রকৃতির তারা এই দুটো পার্টের প্রশ্নগুলো খুব ভালো করে পড়ো। ওকে, বোঝা গেল কি বললাম? তো চলো এবার আমরা দেখে নিই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কি কি আছে। আগের ভিডিওগুলো না দেখলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিও। চলো দেখে নিই প্রশ্নগুলো। বন্ধুরা চলো তাহলে শুরু করি মূল ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। আঞ্চলিক ভূগোল থেকে 5 মার্কের কোশ্চেন কি কি রয়েছে। তো ভারত প্রাকৃতিক অংশের প্রথম পার্টের প্রশ্ন সেটা হচ্ছে ভূপ্রকৃতি। দেখো আমি তোমাদের জন্য আরও একটা ক্লু দিয়ে দিই, যেটা হচ্ছে আমি প্রশ্ন কিন্তু তোমাদের অনেকগুলো করেই দিয়েছি, কিন্তু তার মধ্যে দেখবে কিছু কিছু প্রশ্নের শেষে স্টার চিহ্ন দেওয়া রয়েছে। সেই প্রশ্নগুলো হচ্ছে সব থেকে ভাইটাল এবং মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তবে অন্য যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো যে আসবে না সেটা কোনো কথা নেই, সেগুলোও পড়ে রাখবে। কিন্তু স্টার মার্কের প্রশ্নগুলো কিন্তু ধরে রাখতে পারো যে লাস্ট মিনিট সাজেশনের একটা সিম্বল এখানে দেওয়া রয়েছে, এটুকু বলে রাখলাম তোমাদের। তো চলো পর আমরা প্রশ্নগুলো দেখে নিই। প্রথম, ভূপ্রকৃতি থেকে ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের পার্থক্য লেখো। ঠিক আছে, বা ভারতের পূর্ব উপকূলের সমভূমি ও পশ্চিম উপকূলের সমভূমির পার্থক্য লেখো, একই প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, দৈর্ঘ্য বা প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণীবিভাগ করো, অথবা ভূপ্রকৃতিক বৈচিত্র্য অনুসারে ভারতকে কয় ভাগে ভাগ করা যায় কি কি, যে কোনো একটি ভাগের সংক্ষিপ্ত বিবরণ দাও, একই কথা। এবার আসবো জল সম্পদ থেকে প্রশ্ন। স্বাভাবিকভাবে দেখো জল সম্পদ থেকে প্রশ্ন আসে না, তবু এই দুটো একটা প্রশ্ন তোমাদের রেডি করে রাখতে হবে। কারণ এবছর এই একটা প্রশ্ন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে উত্তর ভারত ও দক্ষিণ ভারতের নদ নদীর তুলনামূলক আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু ভাইটাল প্রশ্ন, বলে রাখলাম। স্বাভাবিকভাবে এবছর জলসেচ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা নেই, শুধুমাত্র একটা প্রশ্ন ছাড়া, সেটা হচ্ছে উত্তর ভারত ও দক্ষিণ ভারতের নদ নদীর তুলনামূলক আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু ভাইটাল প্রশ্ন। তার সঙ্গে ভারতের জলসেচের বিভিন্ন পদ্ধতিগুলির বিবরণ দাও এবং ভারতের জলসেচের প্রয়োজনীয়তা সংক্ষেপে ব্যাখ্যা করো, এবং গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু নদীর গতিপথ সম্পর্কেও আলোচনা একটু দেখে রাখতে পারো। মূল ইম্পর্টেন্ট প্রশ্ন জলসেচ থেকে একটাই, সেটা হচ্ছে উত্তর ভারত ও দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য। জলবায়ুর প্রশ্নগুলো কিন্তু ভাইটাল, কারণ প্রত্যেকটা প্রশ্ন এখানে ইম্পর্টেন্ট। 3টে প্রশ্ন দিয়েছি জলবায়ু থেকে, সেটা হচ্ছে ভারতের জলবায়ুর বৈচিত্র্যের তারতম্য কী, অথবা ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণগুলো কী কী আলোচনা করো। নেক্সট, ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব ও বৈশিষ্ট্য লেখো। নেক্সট, ভারতের জলবায়ুর বৈশিষ্ট্য আলোচনা করো। এই একই প্রশ্নটা জাস্ট আলাদা করে দিয়ে দিয়েছি, ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব ও বৈশিষ্ট্য আর ভারতের জলবায়ুর বৈশিষ্ট্য। ঠিক আছে। মৃত্তিকা থেকে আমি কোনো প্রশ্ন দিইনি, কারণ মৃত্তিকা থেকে এবছর 2025 সালে ভারতের কৃষ্ণ মৃত্তিকাটা চলে এসেছে, আঞ্চলিক বন্টন, সৃষ্টি এবং বৈশিষ্ট্য। ঠিক আছে, যে কারণে আর মৃত্তিকা থেকে এবছর আসার সম্ভাবনা নেই। স্বাভাবিক উদ্ভিদ থেকে দেখো এবছর একটা প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, আমি সেটা দিয়ে দিয়েছি। তো প্রথম প্রশ্ন যেটা দিয়েছি সেটা হচ্ছে ভারতের স্বাভাবিক উদ্ভিদকে কয়টি ভাগে ভাগ করা যায় কি কি, যে কোনো একটি বা দুটি সম্পর্কে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট, বিশেষ করে 3 মার্কেও ঘুরিয়ে দিতে পারে। অরণ্য সংরক্ষণের উপায়গুলো কী কী এবং বনভূমি সংরক্ষণের প্রয়োজনীয়তা কেন রয়েছে। নেক্সট, ভারতের স্বাভাবিক উদ্ভিদের বন্টনের ওপর জলবায়ুর প্রভাব আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এবার আমরা আসবো অর্থনৈতিক পার্টের প্রশ্ন। ভারতের প্রথম, কৃষি।
কৃষি থেকে স্বাভাবিকভাবে এর আগের বছর গম চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ এসেছিল। তোমাদের জন্য ধান, চা, কফি, ইক্ষু, কার্পাস এই কটাই ভালো করে রেডি রাখবে। দেখো অনেকে বলতে পারো স্যার আপনি তো সব দিয়ে দিয়েছেন, কিছু করার নেই। দেখো গ্যারান্টি দিয়ে কিচ্ছু বলা যায় না যে এটা আসবে না, যে কারণে যেহেতু একটাই প্রশ্ন আসবে, আমি একদম একটাই লিখবো, আমি কৃষির ওপর বেশি জোর দেবো, সেহেতু আমি মনে করব যে সিস্টেম এক, কারণ পয়েন্টগুলো প্রায়ই এক, শুধুমাত্র ওই অনুকূল পরিবেশের বা প্রাকৃতিক পরিবেশের কিছু কিছু পয়েন্টের একটু ডেটাগুলো চেঞ্জ করে দিতে হয়, সেই ডেটা ভিত্তিক একটু কথা কিন্তু আমাকে মনে রাখতে হবে, তাহলেই কিন্তু হয়ে গেল। যে কারণে প্রত্যেকটা পার্টি পড়ে যাবে, কোনোটাকে অবহেলা করবে না, কারণ ইক্ষু পরীক্ষাতে আসে, কফিও আসে, চাও আসে, কার্পাসও আসে, ধানও আসে, এটাই হলো মূল কথা। শিল্প থেকে চলে আসি, স্বাভাবিকভাবে 2025 সালে শিল্প থেকে প্রশ্ন এসেছিল, কিন্তু শিল্প এমন একটা জায়গা যেটা হচ্ছে কৃষির মতো। তোমাদের বলেছি যে কৃষি থেকেও যেমন 5 মার্কের প্রশ্ন আসবেই, ঠিক একইভাবে শিল্প থেকেও কিন্তু তাই 5 মার্কের প্রশ্ন আসবেই। তো শিল্প থেকে 2025 সালে এসেছিল ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নয়নের কারণগুলো কী কী। তো এবার কী কী প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে। প্রথম প্রশ্ন, পূর্ব ভারতের লো ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ কী, অথবা পূর্ব ও মধ্য ভারতের লো ইস্পাত শিল্পের একদেশী ভবন বা কেন্দ্রীভবনের কারণগুলি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রোরসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলো কী কী আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, ইঞ্জিনিয়ারিং শিল্প বলতে কী বোঝো, ভারতের ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে ওঠার কারণ কী। 4 নম্বর প্রশ্ন, পশ্চিম ভারতের কার্পাস বয়ন শিল্প একদেশী ভবন, কার্পাস বয়ন শিল্পের একদেশী ভবন বা কেন্দ্রীয় ভবনের কারণগুলি আলোচনা করো। এর মধ্যে 4 দাগের প্রশ্নটা, 2 দাগের প্রশ্নটা এবং 1 দাগের প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। জনসংখ্যা থেকে স্বাভাবিকভাবে 2025 সালে প্রশ্ন এসেছিল ভারতের নগরায়নের 5টি সমস্যা। তো তোমরা এই দুটো প্রশ্ন একটু ভালো করে দেখে রেখো। ভারতের বিভিন্ন অঞ্চলে জনবন্টনের বা জনগণত্বের তারতম্যের কারণগুলো কী কী এবং ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণ কী। আর ভারতের পরিবহন ও যোগাযোগ থেকে কোনো প্রশ্ন দিলাম না, কারণ স্বাভাবিকভাবে এখান থেকে কোনো প্রশ্ন মাধ্যমিকে দীর্ঘদিন ধরে আসে না, আর আশা করি এবারও আসবে না। তো এই যে প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরলাম, এগুলোই কিন্তু আমাদের সাজেশন, এগুলোই কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। তবে যে প্রশ্নগুলোতে স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো কিন্তু ভয়ঙ্কর। এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম। আর উত্তর লেখার সময় অবশ্যই পয়েন্ট ভিত্তিক উত্তর লিখবে, 7-8টা পয়েন্ট উত্তর লিখবে। ম্যাপ পয়েন্টিং কিন্তু প্রত্যেকটা প্রশ্নেই বাধ্যতামূলক, ভারতের ম্যাপ এঁকে লোকেশন দেখানো, এটা কিন্তু মাথায় রেখো, তাহলেই কিন্তু 5-এ 5 পাবে। ধন্যবাদ।